প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমরা আলোচনা করব টপিক 3, ফ্রেমিং চার্জ। বাংলায় হচ্ছে চার্জ গঠন বা অভিযোগ প্রণয়ন। এখানে আমরা থিওরিটিক্যাল প্রশ্ন পড়ব 3টা এবং প্রবলেমেটিক প্রশ্ন পড়ব 2টা। প্রথমেই অভিযোগ বা দোষারোপ বা চার্জ। দেখেন, অভিযোগের বাংলা আরো একটা পেলাম, দোষারোপ, ইংরেজিতে চার্জ। তো যে কোনো একটা শব্দ ব্যবহার করে প্রশ্ন আসতে পারে এটা কাকে বলে, মানে সংজ্ঞা, এবং চার্জে বা অভিযোগে প্রয়োজনীয় কোন কোন বিষয় উল্লেখ করতে হবে। এটা প্রথম প্রশ্ন। এটার উত্তর প্রথমে দেখে নিই। অভিযোগ বা দোষারোপ বা চার্জ কি, সেটা আমরা এক পয়েন্ট দিয়ে আন্ডারলাইন করব, তারপরে উত্তর লিখব। যে কোনো প্রকারের ফৌজদারি মামলার বিচার কার্যক্রম শুরুর আনুষ্ঠানিকতাই হলো চার্জ। তাহলে এক কথায় চার্জ কি? বিচার শুরুর প্রথমের যে কাজ সেটাই হচ্ছে চার্জ। যেমন বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান হয়। তো বিয়েটা হচ্ছে মূল বিচার প্রক্রিয়া যদি আমরা বলি, তাহলে গায়ে হলুদ অবশ্যই কি? চার্জ। তার মানে একটা বিয়ের অনুষ্ঠান শুরুর প্রথমে কি করতে হয়? গায়ে হলুদের অনুষ্ঠান করতে হয়। তো চার্জটাও এরকমই, একটা আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল। চার্জের আগে প্রি ট্রায়াল স্টেজ, তারপরে চার্জ, তারপরে ট্রায়াল স্টেজ। তার ট্রায়াল স্টেজ মানে সাক্ষ্য গ্রহণ বা বিচার কার্যক্রম শুরু। ট্রায়াল, বিচার বা সাক্ষ্য গ্রহণ একই কথা। তাহলে সিআরপিসির 2 এর উপধারা 1 এর সি-তে চার্জের প্রথমে সি আছে, উপ ক্লজও সি আছে, এখানে মনে রাখার সুবিধা। তো 2-এর 1-এর সি-তে এই ধারায় বলা হচ্ছে অভিযোগ বা দোষারোপ বা চার্জকে এখানে সংজ্ঞায়িত করা হয়েছে। তার মানে এখানে চার্জের সংজ্ঞা আছে। অত্র ধারার বিধান মতে চার্জ অর্থ একাধিক দফা সংবলিত অভিযোগের ক্ষেত্রে যে কোনো দফা অন্তর্ভুক্ত হবে। অভিযুক্ত ব্যক্তিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দানের জন্য আনীত অভিযোগের প্রতি তার দৃষ্টি আকর্ষণের ব্যবস্থাই হলো চার্জ। তার মানে চার্জের সময়, কুদ্দুস ভাই, আমি যেটা দিয়েছি, হ্যাঁ, এখানে 4 ধারা হবে, ভুল হয়েছে একটু, ধন্যবাদ কুদ্দুস ভাই। এটা আমি বলতে যাচ্ছিলাম যে এখানে যে 2 দেওয়া আছে, এই 2-এর কাছে 4 হবে। তো কাইন্ডলি আপনারা 2-কে 4 করে নেন। এই ছোটখাটো কিছু ভুল থেকে গেছে নোটে, এগুলো নেক্সট এডিশনে কারেকশন করে ফেলবো। তাহলে এই যে এই রেড কালার দিয়ে 2 লিখলাম, এটাকে আপনারা 4 করে নেন। তাহলে চার্জটা হচ্ছে আসামি যেন বুঝতে পারে যে তার বিরুদ্ধে কি মামলায় কিসের বিচার হতে যাচ্ছে, এবং সে চার্জের সময় যেন ডিসচার্জের পিটিশন দিতে পারে, অর্থাৎ অব্যাহতির দরখাস্ত দাখিল করতে পারে। মানে অব্যাহতিরও সুযোগ আছে চার্জের সময়, যদি আদালতকে কনভিন্স করতে পারে। চার্জের প্রয়োজনীয় যে সকল বিষয় উল্লেখ করতে হবে। দেখেন, একই প্রশ্নের মধ্যে 2টা পার্ট আছে, একটা অভিযোগ বা চার্জ কি। তাহলে চার্জ কি আমরা উত্তর দিয়ে দিলাম, একটু ফাঁকা রাখলাম। এবার দ্বিতীয় হেডিং দিচ্ছি, চার্জে প্রয়োজনীয় যে সকল বিষয় উল্লেখ করতে হবে। এবার দ্বিতীয় হেডিং দিলাম, দ্বিতীয় হেডিং দেওয়ার পরে আন্ডারলাইন করে দিলাম। বিগত শুক্রবারের পরীক্ষায় অনেকে আছেন যে একটা প্রশ্নে 2টা পার্ট আছে, 2টা পার্টের মাঝখানে হাফ ইঞ্চু জায়গা ফাঁকা রাখেননি, ইভেন হেডিংও ইউজ করেননি। মানে খুঁজে বের করাই বিপদ যে আপনি 2টা পার্ট লিখেছেন কিনা। একটা প্রশ্নের প্রথম পার্ট শেষ করে দ্বিতীয় পার্ট শুরুর সময় একটু ফাঁকা রেখে আবার আরেকটা তো হেডিং দিতে হবে, এই কাজটাও সঠিকভাবে আপনারা করেন না। এই কারণে হয়তো বা নম্বর কমে যায়। যেমন এই যে লাইনটা দিলাম, যেটা এখন পিঙ্ক কালার করব, এই যে পিঙ্ক কালার এই লাইনটা দেওয়াটা জরুরি। এটা না দিয়ে আপনারা যদি লেখেন ফৌজদারি কার্যবিধি 1898 এর 221 থেকে 224 ধারার বিধান মতে নিম্নলিখিত বিষয়সমূহ চার্জে উল্লেখ থাকা জরুরি, তাহলে আপনি নিচে দিয়ে দিলেন যে চার্জে
প্রয়োজনীয় বিষয়বস্তুগুলো নিচে উল্লেখ করা হলো, এতটুকু লিখে দিলেন, কিন্তু উপরে হেডিং দিয়ে আন্ডারলাইন করলেন না, যেটা আমি এখানে গোলাপি রং করেছি। এটাও কিন্তু আমার অপছন্দ। তার মানে আপনি হেডিং দিবেন, হেডিং এর আন্ডারে একটা এক লাইনে বলে দিবেন যে নিচে কি লিখতে চলেছেন। এই সিস্টেমগুলো ফলো করবেন, তাহলে নম্বর বেশি আসবে। তাহলে এখানে আমরা 10টা পয়েন্ট দিব। এক, অপরাধের নাম সহ বিবরণ থাকতে হবে, অর্থাৎ কি অপরাধে তার বিচার হচ্ছে সেটা অবশ্যই নামটা বলতে হবে। সে চুরি করেছে না দস্যুতা করেছে না ডাকাতি করেছে না বলপূর্বক গ্রহণ করেছে না অন্য যে কোনো অপরাধ করেছে, অপরাধের নামটা উল্লেখ করতে হবে যে আপনার বিরুদ্ধে এই অপরাধের চার্জ গঠন করা হলো। তাহলে অপরাধের নামও দিতে হবে এবং কি করে অপরাধটা করেছে সেই বর্ণনাটা এজাহারে বা অভিযোগে যেভাবে আছে, মানে সিআর মামলা বা জিআর মামলা যেভাবে আছে সেই অনুসারেই বর্ণনাটা সংক্ষিপ্তভাবে শোনাতে হবে। দুই, যে ক্ষেত্রে অপরাধের কোনো নির্দিষ্ট নাম দণ্ডবিধিতে নেই, তার মানে অপরাধের যদি নাম না থাকে তাহলে সে অপরাধের সংজ্ঞা সহ বিবরণ থাকবে। তাহলে সেই অপরাধের সংজ্ঞা দিয়ে বিবরণটা দিয়ে দিতে হবে। তার মানে অপরাধের নাম নাই, নতুন একটা অপরাধ মনে হচ্ছে, তাহলে সেটার যদি মানে পেনাল কোডে না থাকে অন্য কোনো আইনে হয়তো বা সেটার সংজ্ঞা আছে, অন্য একটা আইনের মাধ্যমে দিতে হবে। বলে রাখা ভালো, যদি এমন কোনো অপরাধ বের হয় যেটা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না এটা তো অপরাধ করেছে, এটা ঠিক না, তো এটা যদি বাংলাদেশের কোনো আইনে সেটার সংজ্ঞা করা না থাকে, তাহলে পেনাল কোডের কোনো ধারার কাছাকাছি যদি অপরাধ হয়, কোনো অপরাধের কাছাকাছি যদি অপরাধ হয়, তাহলে সাধারণত সেই অপরাধের যে শাস্তি, সেই অপরাধের শাস্তির অনুরূপ শাস্তি হতে পারে ধরে বিচার করতে হবে। যে আইনের অধীন অপরাধ সংগঠিত হয়েছে তার শাস্তির ধারা উল্লেখ করতে হবে। তার মানে সংজ্ঞার ধারা উল্লেখ করা দরকার নাই, শাস্তির ধারা বলে দিতে হবে যে আপনার বিরুদ্ধে 380 ধারায় অপরাধের চার্জ গঠন করা হলো। তারপরে সংশ্লিষ্ট অপরাধটি সংগঠনের শর্তাবলী উল্লেখ করতে হবে। চার্জ ইংরেজি অথবা আদালতের ভাষায় লিখিত হবে। তাহলে চার্জের ভাষা কি হবে? ইংরেজিতে হতে পারে অথবা আদালতের ভাষায় হতে পারে। একই প্রকৃতির অপরাধের জন্য অভিযুক্ত আসামি পূর্বে দণ্ডিত হলে, তার মানে একই একটা আসামি বারবার অপরাধ করে, এর আগেও চুরি করেছে আবার চুরি করেছে, তাহলে আগে যে চুরি করে সে দণ্ডিত হয়েছিল সেই পূর্ব দণ্ড সম্পর্কে উল্লেখ করতে হবে, যেটাকে পিসিপিআর বলা হয়, অর্থাৎ পূর্বে তার কোনো মামলার দণ্ড আছে কিনা সেইটা উল্লেখ করতে হবে। অপরাধ সংগঠনের স্থান তারিখ ও সময় সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। এই যে আসামিকে বলবে যে আপনি এই স্থানে এত তারিখে এতটার সময় এই অপরাধটা সংগঠন করেছেন, এভাবে বলতে হবে। অপরাধ সংগঠনের পদ্ধতি উল্লেখ করতে হবে, কিভাবে অপরাধটা করেছে সেটাও সংক্ষিপ্তভাবে বলতে হবে। যে আইনের অধীন চার্জ গঠন করা হবে, অপরাধের অর্থ উক্ত আইন অনুসারে হতে হবে। তার মানে মৌখিকভাবে আসামিকে যতটুকু শোনানো হয় সেটা খুবই সংক্ষিপ্ত ছোট করে শোনানো হয়, কিন্তু যখন চার্জটা গঠন হবে লিখিতভাবে, ম্যাজিস্ট্রেট বা বিচারক, মানে জজ বা দায়রা জজ বা বিচারক, যখন ম্যাজিস্ট্রেট হোক, ম্যাজিস্ট্রেট কোর্ট হোক আর দায়রা জজ হোক, বিচারক যখন চার্জ গঠন করবেন তখন তো সেটা লিখিত আকারে করবে, তো লিখিত আকারে এই 10টা পয়েন্ট থাকতেই হবে। মৌখিকভাবে হয়তোবা সবগুলোই থাকবে না, কিন্তু লিখিত চার্জ গঠনের সময় এই সবগুলো পয়েন্টই থাকতে হবে। পরিশেষে চার্জ গঠনের সময় অভিযুক্ত আসামি অপরাধ স্বীকার করে কিনা তা জিজ্ঞাসা করতে হবে। এখন আসামিকে বলা হলো যে আপনি এই অপরাধে অভিযুক্ত, এই অপরাধের জন্য আপনার বিরুদ্ধে চার্জ গঠন করা হলো, তো এই অপরাধটি কি আপনি করেছেন, আপনি দোষী না নির্দোষ? তখন আসামি বলে যে আমি অপরাধ করিনি, আমি নির্দোষ। তখন মামলাটা চলতে থাকে, মানে অগ্রসর হয়, পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ বা বিচারের জন্য মামলাটা দিন ধার্য হয়। আর যদি আসামি স্বীকার করে নেয় যে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন সঙ্গে সঙ্গে সেই দিনই আসামির রায় ঘোষণা করা হয়, সাজা দিয়ে দেওয়া হয়, কারণ মামলা শেষ যেহেতু স্বীকারই করছে, এখানে জবানবন্দি জেরা সাক্ষ্য গ্রহণের কোনো দরকারই নাই আসামি স্বীকার করে নিলে। তো ছোটখাটো মামলা হলে, যেমন আহ, গাঁজা সেবনের মামলায় অধিকাংশ সময় দোষ স্বীকার করে নেয়। আবার
জুয়া যে অপরাধ, জুয়া খেলার যে অপরাধ, সে জুয়া খেলার অপরাধের শাস্তি যেহেতু কম, জরিমানা কম, দোষ স্বীকার করে নেওয়া হয়। আবার আসামির বয়স যদি কম হয়, দোষ স্বীকার করে নিলে অনেক সময় শর্ত দিয়ে ছেড়ে দেয়, একটু তিরস্কার বা দেখাচ্ছে কিছু কিছু প্রবেশনের শর্ত দিয়ে ছেড়ে দেওয়া হয়। তো এই কিছু কিছু ক্ষেত্রে আমরা দোষ স্বীকারের সিদ্ধান্ত নিই যেন আসামিটা সেই দিনই মুক্ত হয়ে যায়, কিছু শর্ত সাপেক্ষে অথবা প্রবেশনের মাধ্যমে। প্রবেশনে দিলে আসামি আর জেল হাজতে থাকতে হয় না, মামলা শেষ হয় না, কিছু শর্ত দেওয়া হয়, মামলায় আসামিকে অবজার্ভে রাখা হয়। যেমন গাঁজা সেবনের মামলায় আসামিকে বলা হয় আগামী 1 বছর যেন সে গাঁজা সেবন না করে, এবং সে থানায় বা প্রবেশন অফিসারের কাছে প্রতি মাসে হাজিরা দিবে, এবং বছরে 2বার সে কি করবে, ব্লাড টেস্ট রিপোর্ট দিবে তার রক্তে গাঁজার পরিমাণ আছে কিনা। মানে গাঁজা সেবন করলে বা মাদক সেবন করলে রক্তে একটু এসেন্স থাকবে, তো সেই লক্ষণ আছে কিনা, সেই রিপোর্ট যদি নেগেটিভ হয় তাহলে আসামিকে আলটিমেটলি মুক্ত করে দেওয়া হয়। তো দোষ স্বীকার এটি খুবই টেকনিক্যাল একটা বিষয়। জজ সাহেবের মনোভাব দেখে এবং এই ধরনের মামলায় জজ সাহেব কি ধরনের সিদ্ধান্ত নেয়, আসামি কেমন, বয়স কেমন আসামির, অল্প বয়স না অনেক বেশি বয়স, আসামির এটা প্রথম অপরাধ না বারবার এই ধরনের অপরাধ করে, অনেক কিছু ডিপেন্ড করে যে দোষ স্বীকার করবে কিনা। চার্জ গঠনের উদ্দেশ্য কি? চার্জ গঠন তো করা হলো, একটু আগে শিখলাম যে এইভাবে এইভাবে চার্জ গঠন করতে হবে। এটার উদ্দেশ্যটা কি? চার্জ গঠন সংক্রান্ত আইন আলোচনা করুন। এই প্রশ্নেরও কিন্তু 2টা পার্ট আছে। চার্জ গঠনের উদ্দেশ্য দেখেন, প্রথম পার্টের হেডিং দিয়ে দিলাম, ফৌজদারি মামলায় বিচার্য বিষয় বিচার কার্য শুরুর ঠিক পূর্ব মুহূর্তে চার্জ গঠন করা খুবই জরুরি, কেননা চার্জে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি দ্বারা সংগঠিত কথিত বা দাবিকৃত অপরাধের বিবরণ থাকে। চার্জের উপর ভিত্তি করে কোনো অভিযুক্ত ব্যক্তির অপরাধের বিচার করা হয়। কোনো মামলায় চার্জ গঠন এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, মানে চার্জ গঠন করতেই হবে। ক্রিমিনাল মামলায় চার্জ গঠন না করে সে মামলায় সাক্ষ্য গ্রহণ করার কোনো সুযোগ নাই। নিম্নে চার্জ গঠনের উদ্দেশ্য সম্পর্কে আলোকপাত করা হলো। এবং চার্জ যে গঠন করার এত গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা আবশ্যক, অবশ্যই জরুরি। তো কেন জরুরি সেটা আমরা জানবো। চার্জ গঠনের উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা যেটা বলি না কেন, চার্জ গঠনের মাধ্যমে যার বিরুদ্ধে অভিযোগ আনা হয় তার পরিচয় জানা যায়। তার মানে এখানে তার বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে, আসামির নাম পরিচয় এগুলো জানা যায়। চার্জ গঠনের মাধ্যমে মূল অভিযোগ সম্পর্কে জানা যায়, কি বিষয়ে অভিযোগ করা হয়েছে সেটা জানা যাচ্ছে। চার্জ গঠনের মাধ্যমে মামলা একটি নির্দিষ্ট নিয়ম অনুসারে চলতে থাকে, যার ফলে জটিলতা পরিহার করা। চার্জ গঠন করলে এই মামলায় কোন কোন ল পয়েন্টে এবং কোন কোন ফ্যাক্টের উপরে জবানবন্দি দেওয়া হবে, এবং জেরায় কি কি বিষয় জেরা করতে হবে, এইটা উভয় পক্ষের আইনজীবী স্পষ্ট বুঝতে পারেন। এবং জজ সাহেব যদি কোনো, বিচারক যদি কোনো অনুসন্ধান করতে চায়, নিজে থেকে ইনকোয়ারি করতে চান, সেই ক্ষেত্রেও এই চার্জের উপর ভিত্তি করে করতে পারবেন। মানে চার্জ দিলে, চার্জ গঠন করা হলে একটা বিচ্ছিন্ন বিষয় একটা মানে সুগঠিত হয়ে যায় যে কোন পথে এবার যেতে হবে। চার্জ গঠনের মাধ্যমে অপরাধ কে কিভাবে সংগঠিত করেছিল তা জানা যায়, মানে অপরাধ কে কিভাবে সংগঠিত করেছিল তা জানা যায়। যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধ সম্পর্কে আইন কি বলে তা চার্জ গঠনের মাধ্যমে জানা যায়, মানে কত ধারায় চার্জ গঠন হচ্ছে সেটা। চার্জ গঠনের সময় কোনো অভিযুক্ত ব্যক্তি আত্মপক্ষ সমর্থনের সুযোগ লাভ করে, তার মানে আত্মপক্ষ সমর্থনের অর্থ কি, সে নিজেকে নির্দোষ দাবি করে, আমি নির্দোষ, আমি বিচার চাই, মানে মামলাটি সাক্ষী পর্যায়ে যাবে। এই যে আত্মপক্ষ সমর্থন মানেই নিজেকে নির্দোষ দাবি করা, আমি দোষী না, এটা দাবি করা। এছাড়াও চার্জ গঠনের অন্যতম উদ্দেশ্য হলো অভিযুক্ত ব্যক্তিকে বিচার কার্যক্রম শুরুর পূর্ব মুহূর্তে দোষ স্বীকারের সুযোগ দান করা, মানে সে দোষ স্বীকার করছে কিনা না দোষ, এইটা একটু যাচাই করা। তাহলে মামলা বেশি দিন চলবে না। অনেকে আছে যে দোষ স্বীকার করে যদি 1 মাসের সাজাও হয়ে যায়, সাজা খেটে বের হয়ে চলে আসবে, তার থেকে এই 3-4 বছর মামলা চালানোর কোনো যৌক্তিকতা নাই তার জন্য। মামলা চালানোই তার কাছে কষ্টকর অনেক।
ব্যক্তি আছে আর অর্থনৈতিক অবস্থা হয়তো বা ভালো না, বা সে মনে করছে 1 মাস জেল খাটায় আমার ভালো, বা তার নিজের অনুশোচনা থেকেই যে আমি অপরাধ করেছি, 1 মাস আমি জেল খাটবো, আমি পাপ মুক্ত হয়ে বের হব, এই ধরনের মানসিকতা নিয়ে অনেকেই দোষ স্বীকার করে। তো দোষ স্বীকারেরও সুযোগ দিতে হবে। যদি দোষ স্বীকার করে তাহলে তো মামলা আর দীর্ঘদিন চালানো দরকার হচ্ছে না, মামলায় সাক্ষ্য নেওয়ারও দরকার হচ্ছে না, আর্গুমেন্ট করানোর দরকার হচ্ছে না, দীর্ঘ রায় দেওয়ারও দরকার হচ্ছে না, ছোট্ট একটা রায় দিয়ে দিলেও হয়ে যাচ্ছে দোষ স্বীকারের ভিত্তিতে। চার্জ গঠনের সময় আসামি দোষ স্বীকার করলে সে মোতাবেক আসামিকে সাজা প্রদান করে বিচার কার্য সমাপ্ত ঘোষণা করা হয়। এই ক্ষেত্রে সাক্ষ্য গ্রহণের প্রয়োজন হয় না, বিশ- বিধায় মামলাটি দ্রুত নিষ্পত্তি করা যায়। তাহলে দ্রুত নিষ্পত্তি হচ্ছে, এটাও একটা কি জরুরি বিষয়, এটাও একটা উদ্দেশ্য চার্জ গঠনের। তো চার্জ গঠনের উদ্দেশ্যগুলো আমরা সুন্দরভাবে জানলাম। সেটা নিজের ভাষাতেও লিখতে পারেন, অথবা আমি যে ভাষাগুলো দিয়েছি মোটামুটি সহজ ভাষায় ব্যবহার করেছি। অনেক বইয়ে এর থেকে কঠিন ভাষা ব্যবহার থাকতে পারে। তো বই এবং আমার নোটের মিশ্রণে আপনারা নিজের প্রস্তুতিটা নিবেন, প্রয়োজনে নিজে আলাদা করে নোটও করতে পারেন। চার্জ গঠন সংক্রান্ত আইন, ফৌজদারি কার্যবিধি 1898 এর সংশ্লিষ্ট ধারা উল্লেখপূর্বক নিম্নে চার্জ গঠন সংক্রান্ত বিধানসমূহ আলোচনা করা হলো। যেহেতু বিধান জানতে চাওয়া হয়েছে সেহেতু অবশ্যই আপনাকে সেকশন অনুসারেই উত্তর করতে হবে। যদি সেকশন উল্লেখ না করেন তাহলে কিন্তু আপনি বিধান তো আর বানিয়ে লিখতে পারবেন না। যেমন আগের প্রশ্ন উদ্দেশ্য চেয়েছিল, এখানে আমরা কোথাও কি করিনি, ধারা উল্লেখ করিনি, কারণ কোনো ধারায় চার্জের উদ্দেশ্য বলা নাই। এইটা একটা থিওরিটিক্যাল কোশ্চেন, একেবারে পিওর থিওরিটিক্যাল কোশ্চেন, তাই এখানে আপনার ধারা উল্লেখ করা দরকার হচ্ছে না। কিন্তু যখন আপনাকে বিধান চাচ্ছে, ওই সংক্রান্ত আইন চাচ্ছে, তাহলে আপনাকে কি অবশ্যই আইনের ধারা উল্লেখ করতে হবে এবং ধারাতে কি বলা আছে সেটাই লিখতে হবে নিজের ভাষায়। বিআর একটে যে কথাটা লেখা আছে সেটা হুবহু লেখার দরকার নাই, কারণ আপনি কি করছেন না, কোনো কোরআন শরীফের আয়াত লিখছেন না যে হুবহু লিখতে হবে, হুবহু না লিখলে পাপ হবে। বা ছোটবেলা আমরা কি লিখতাম, কবিতা লিখলে, কবিতা লিখতাম, পোয়েম লিখতাম। তো কবিতা লিখলে আপনার হুবহু লিখতে হয়, লাইন বাই লাইন লিখতে হয়, এবং দাড়ি কমাও আপনার মিস করা যাবে না। তো কোনো ধারার তথ্য যখন আপনি লিখবেন, কোনো ধারার আইন যখন লিখবেন, তখন লিখিত পরীক্ষায় আপনাকে হুবহু ওই কবিতা লেখার মতন দাড়ি কমা ঠিক রাখতে হবে, শব্দগুলো ঠিক রাখতে হবে। এটা জরুরি নয়, কবিতা ছড়ার ক্ষেত্রে এটা জরুরি, কোরআন শরীফের আয়াত লেখার ক্ষেত্রেও সেটা জরুরি। কিন্তু আইনের ধারা লেখার ক্ষেত্রে হুবহু বিআর অ্যাক্টের মানে যে লাইন হুবহু তুলে দেওয়ার দরকার নাই। আপনি সেই পড়েন, পড়ার পরে ধারাগুলো বিধানে কি বলছে সেটা বোঝেন, বোঝার পরে নিজের ভাষায় আপনি লিখে দেন, তাহলেই হবে আমার নোটে যেভাবে আছে। আর যদি বলেন যে আমি হুবহু লিখতে পারবো, আমার মুখস্থ হয়ে গেছে, তাহলে তো আরোই ভালো, কোনো সমস্যা নেই। তবে হুবহু লিখলে নম্বর কেটে দেওয়ার সম্ভাবনাই বেশি, কেননা হুবহু লিখলে ধরে নিবে যে আপনি নকল করেছেন, কারণ নকল না করলে হুবহু আপনি ধারা মনে রাখতে পারবেন না। অতএব আমি বলবো নিজের ভাষায় লিখেন, সেটাই বেটার হবে। ধারা 233, সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ। তাহলে 233-এ কি বলা হচ্ছে, যদি অপরাধ পৃথক হয় তাহলে পৃথক অভিযোগ গঠন করতে হবে, তার মানে আলাদা আলাদা চার্জ গঠন করতে হবে। অত্র কার্যবিধির বলতে সিআরপিসি থেকেই বোঝানো হচ্ছে, কারণ একটু আগে সিআরপিসি নেই তো আমরা এই যে একটু আগে বলেছি ফৌজদারি কার্যবিধি, একটু আগে যেহেতু আইনের নাম বলেছি, এবার ওই আইন পুরোটা না বলে অত্র কার্যবিধির কথা বললেও ওই ফৌজদারি কার্যবিধিকেই বোঝাবে। 234, 235, 236 ও 239 ধারা ব্যতীত অন্যান্য ক্ষেত্রে, তাহলে এই যে 4টি ধারা কথা বলা হলো সেটা আমরা একটু পরবর্তীতে আলোচনা করব। এইগুলো বাদে অন্যান্য ক্ষেত্রে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে। উদাহরণস্বরূপ বলা যায়, এই যে একটু আগে যে কথাটা বললাম যে সুস্পষ্ট অপরাধ পৃথক অভিযোগ, আলাদা আলাদা সেপারেট সেপারেট চার্জ। তো এইটা একটু উদাহরণ না দিলে কিন্তু বোঝা যাবে না। উদাহরণটা রেখেছি, আপনারা চাইলে পরীক্ষায় লিখতে পারেন, আর যদি না লিখেন আপনাদের বোঝার জন্য উদাহরণটা দিয়েছি। তবে উদাহরণ দিলে অবশ্যই আপনার মনে রাখতেও সুবিধা হবে। একটি চুরি ও অন্য একটি ক্ষেত্রে গুরুতর আঘাতের অপরাধে অভিযুক্ত।
তার মানে চুরিও করেছে এবং অন্য একটা ক্ষেত্রে গুরুতর আঘাত করেছে। এই ক্ষেত্রে এর বিরুদ্ধে ভিন্ন দুইটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক দুইটি অভিযোগ গঠন করে পৃথকভাবে বিচার করা যাবে। তার মানে সে চুরি করেছে কিনা এটার জন্য আলাদা একটা চার্জ এবং আলাদা সাক্ষ্য নেওয়া যাবে, এবং সে গুরুতর আঘাত করেছে কিনা সেটার জন্যও আলাদা চার্জ, আলাদা সাক্ষ্য নিয়ে বিচার করা যাবে। 233 ধারার বক্তব্য এটা। কিন্তু 234, 235, 236 এবং 239 ধারার মধ্যে যদি অপরাধটা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু 233 ধারার বিধানটা আর প্রযোজ্য হবে না। ধারা 234, একই প্রকৃতির তিনটি অপরাধ 1 বছরের মধ্যে সংঘটিত হলে একত্রে অভিযোগ গঠন করা যাবে। একটু আগে 233 আমরা জানলাম যে আলাদা আলাদা, সেপারেট সেপারেট, পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন অভিযোগ। 234 এসে বলছে যে না, একত্রে অভিযোগ করলেও হবে। ওই কারণে 233 আগে বলে দেওয়া হয়েছে যে 234, 35, 36 এবং 239 এগুলোর ক্ষেত্রে বাদে। এই কারণে আগে 234, 233 ধারার মধ্যে ওয়ার্নিং দিয়ে দিয়েছে। তার মানে 233 এবং 234-এর বক্তব্য একেবারে বিপরীত, একেবারে কন্ট্রাডিক্টরি মনে হতে পারে। এই কারণেই 33 আর 34 আলাদা করে দেওয়া হয়েছে এবং 33-এর মধ্যে ওয়ার্নিংও দিয়ে দেওয়া হয়েছে। ভিকটিম ভিন্ন হলেও, তার মানে ভিকটিম ভিন্ন, একটার ভিকটিম রহিম আর একটার ভিকটিম করিম। মনে করেন রহিমের কাছ থেকে চুরি করেছে আর করিমকে গুরুতর আঘাত করেছে, এরকম যদি হয়, তাহলে এক্ষেত্রে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে। আর দণ্ডবিধির 379 ও 380 ধারায় যথাক্রমে চুরি ও গৃহচুরির ন্যায় একই প্রকৃতির অপরাধ কিংবা চেষ্টা অপরাধের ক্ষেত্রেও একত্রে অভিযোগ গঠন করে একটি মাত্র মামলায় বিচার করা যাবে। তাহলে 234-এর শর্তই হচ্ছে একই প্রকৃতির তিনটা পর্যন্ত অপরাধ করতে পারে, মানে ম্যাক্সিমাম তিনটা অপরাধ করার এখানে রেঞ্জ আছে। কিন্তু সেটার লিমিটেশন কি, 1 বছরের মধ্যে হতে হবে। সেটা 1 বছরের মধ্যে প্রথম অপরাধ এবং শেষ অপরাধের মধ্যে সময়ের দূরত্ব ম্যাক্সিমাম 365 দিন হতে হবে। তাহলে এই সবগুলোকে একটা মামলার মধ্যে ইনক্লুড করে একটা চার্জ গঠন করে বিচার করা যাবে, সেটাই বলা হচ্ছে। তার মানে বিশেষ ক্ষেত্র একত্রে অভিযোগ গঠন করলে মামলার বিড়ম্বনাটা কমে যায়, একসাথে সব কাজ হয়ে যায়। 234 ধারা কি বলা হচ্ছে, সরি 235, একাধিক অপরাধের বিচার। এবার অপরাধী হয়ে গেল একাধিক, মানে অপরাধ হয়ে গেল একাধিক। কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটিমাত্র কার্যের শামিল বলে বিবেচিত হবে। কাজ বেশি কিন্তু সবকিছু মিলে একটা কাজ করলো, এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃক কৃত হলে এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে, কিন্তু মামলা একটি হবে। তাহলে ক্ষেত্র বিশেষে অভিযোগ একটা হতে পারে, একাধিকও হতে পারে, কিন্তু মামলা একটি হবে। এখানে 2 নম্বর উপধারায় বলছে 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃক কৃত হলে, মানে 2 বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত, একটা চুরি আরেকটা দস্যুতা, এরকম যদি হয়, বা একটা চুরি একটা গুরুতর আঘাত, একটু আগে যে উদাহরণ দিলাম, অথবা একটা চুরি আর অন্যটিতে হয়তো বা মিসচিপ করেছে বা ক্ষতি করেছে, এরকম। তাহলে একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে। তাহলে এখানে অভিযোগ একাধিক হলেও মামলা একটি হবে, বারবার মামলা একটি হবে আমরা লক্ষ্য করছি। আবার একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত কার্যের মাধ্যমে, একক কার্য মানে একটি কাজ, মিলিত কার্য কয়েকজন মিলে, মানে সমন্বিত কার্য মানে কয়েকটি কাজের সমন্বয়ে একটি কার্য। কৃত অপরাধের ক্ষেত্রে একটি অভিযোগ গঠন করা যাবে এবং মামলাও একটি হবে। আচ্ছা, 3 নম্বর পয়েন্টে যদি একটা উদাহরণ দিই, মনে করেন যে একটা ব্যক্তি একটা অপরাধ করেছে। এই অপরাধ করার জন্য মনে করেন যে কয়েকটা ছোট ছোট অপরাধ করতে হয়েছে, এবং এই কয়েকটা ছোট ছোট অপরাধের পরে একটা কি হয়েছে, বড় অপরাধ সংঘটিত হয়েছে। মনে করেন সে একটা পিস্তল দিয়ে একজন ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে, এটা হচ্ছে মূল অপরাধ। তাহলে এই পিস্তলটা সে সংগ্রহ করেছে, একজনের ব্যক্তির কাছে পিস্তলটা কিনেছে, তার লাইসেন্স নাই। তার মানে সে
এই পিস্তলটা কিনেছে, এটা একটা অবৈধ কাজ করেছে, যেহেতু লাইসেন্স নাই তাহলে এটা একটা কাজ। এই পিস্তলটা কিনেছে ওই ব্যক্তিকে, ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে। হ্যাঁ, তারপরে কি কি করেছে, হয়তোবা এই যে পিস্তল কেনার জন্য যে টাকাটা সে হয়তোবা কারো কাছ থেকে চুরি করেছে। হ্যাঁ, তাহলে সে চুরি করেছে পিস্তল কেনার জন্য, এবং সেই পিস্তল দিয়ে একজন ব্যক্তিকে হত্যা করেছে। তাহলে এই যে পুরো অপরাধের যে ছোট ছোট ঘটনাগুলো আগে ঘটলো, সেটা এই অপরাধের একটা প্রস্তুতি। তার মানে একক কার্য বা মিলিত কার্য বা সমন্বিত কার্য। এই যে চুরিকৃত টাকা দিয়ে পিস্তল কিনে আবার হত্যা করতে গেল, তাহলে এগুলা কয়েকটা কাজের সমন্বয়ে, কম্বিনেশনে একটা অপরাধ সংগঠিত হলো। তো এই চুরিটা যদি এই অপরাধটা সংঘটনের উদ্দেশ্যেই করা হয়, তাহলে এই দুইটা অপরাধের মধ্যে অবশ্যই কি আছে, কানেকশন আছে। এই কারণেই একসাথে অভিযোগ গঠন করা যাবে এবং মামলা একটি হবে। কিন্তু মামলা ধারা ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন পেনাল কোডের সাথে যদি চুরি করে থাকে তাহলে পেনাল কোডের ধারা আসবে। আর যদি অস্ত্র থাকে এবং এই অস্ত্রটা যদি আবার বেআইনি অস্ত্র হয়, সেক্ষেত্রে এখানে আবার অস্ত্র আইনে ধারা আসবে। আর যদি মার্ডার করে থাকে তাহলে 302 আসতে পারে। এই ধারা দণ্ডবিধি 1860-এর 71 ধারাকে প্রভাবিত করবে না। তো দণ্ডবিধি ধারা 71-এও কিন্তু এই চার্জ গঠন বিষয়ে বলা আছে। সেটা আপনারা ক্লাস শেষে একটু দেখে নেবেন, তাহলে আরো বিষয়টা ক্লিয়ার হবে। ধারা 236, কি অপরাধ সংগঠিত হয়েছে সে বিষয়ে সন্দেহ থাকলে, মানে বোঝাই যাচ্ছে না কি অপরাধ হয়েছে, চুরি করেছে না সে আত্মসাৎ করেছে, না জোরপূর্বক আদায় করেছে, না দস্যুতা করেছে, না সম্পত্তি আত্মসাৎ, সম্পত্তি বিশ্বাসভঙ্গের মাধ্যমে সে সম্পত্তিটা অর্জন করে, সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু হ্যাঁ, একটা মোবাইল ফোন খোয়া গেছে বাদীর, বাদীর একটা আইফোন মনে করেন নিয়ে নিয়েছে কে, আসামি। এখন সে চুরি করে নিয়েছে না আত্মসাৎ করে নিয়েছে, এটা বোঝা যাচ্ছে না। কারণ বাদী বলতে পারছে না যে এটা তার পকেট থেকে খোয়া গেছে, না আহ, তার মোবাইল ফোনটা পড়ে গিয়েছিল, সে মাটি থেকে তুলে নিয়েছে, বা অন্য কোথাও হারিয়ে গেছিল, হারানো জিনিস সে নিয়ে ব্যবহার করছে আসামি। তাহলে হারানো জিনিস ব্যবহার করলে সেটা আত্মসাৎ হবে। আচ্ছা, আমির হাসান ভাই, আপনি একটা মেসেজ দিয়েছেন, ক্লাস চলাকালীন এই ধরনের মেসেজ দিবেন না। যেমন আগের মেসেজটা ক্লাস সংক্রান্ত ছিল, আপনি চাচ্ছেন গত এক্সামের সলভ, সেইটা আপনি ক্লাস এখানে না দিয়ে মেসেজে দিয়ে দিতে পারতেন, মানে আমার হোয়াটসঅ্যাপে দিয়ে দিতে পারতেন, তাহলে সেটা আমার নোটিশে আসতো। কারণ আপনার সেটা পড়তে গিয়ে এই যে ক্লাসে ব্যাঘাত ঘটলো, মনোযোগ নষ্ট হয়ে গেল। তো একটু সবাইকে আমি বলবো যে হ্যাঁ, এই যে আপনারা এখানে ক্লাসে মেসেজ দিচ্ছেন সেটা ক্লাস সংক্রান্তই হোক, ক্লাসের বাইরের কোনো বক্তব্য হলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন দয়া করে। অভিযোগকৃত সকল বা যে কোনো একটি অপরাধের জন্য অভিযোগ গঠন করে ও বিচার করা যাবে। তাহলে অভিযোগকৃত সকল বা যে কোনো একটি অপরাধের জন্য অভিযোগ গঠন করে বিচার, এই যে একটু আগে বললাম চুরি করেছে না বলপূর্বক আদায় করেছে না দস্যুতা করেছে, কিছুই বোঝা যাচ্ছে না। সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আদালত চাইলে সবগুলো চার্জ গঠন করলো, সাক্ষ্যে যদি দেখা যায় যে হ্যাঁ চুরি করেছে, যেটা প্রমাণ হবে সেটা সাজা দিয়ে দিবে। আর যদি মনে করে আদালত যে একটু জিজ্ঞাসাবাদ করে দু একটা তথ্য নিয়ে ইনকোয়ারি করে আদালত যদি বুঝতে পারে যে না এই চুরি করেছে মনে হচ্ছে, তাহলে চুরির জন্য চার্জ গঠন করলো। পরে সাক্ষ্য প্রমাণে যদি চুরি মনে না হয়, পরবর্তীতে এটা যদি মনে হয় যে আত্মসাৎ করেছে, তাহলে সমস্যা নেই, চার্জ গঠন করে পরবর্তীতে চার্জটাকে পরিবর্তন করে আত্মসাৎ করেছে মর্মে উল্লেখ করে রায় দেওয়া যাবে, তাতে কখনো কোনো সমস্যা নাই। মানে চার্জ যে কোনো সময় পরিবর্তন করা যেতেই পারে। ধারা 339, 239, যে সকল ব্যক্তিকে একত্র অভিযুক্ত করা যাবে, তার মানে এখানে যদি একাধিক অপরাধী থাকে কাদেরকে একটা মামলায় আসামি করা যাবে। একই কার্যের দ্বারা কৃত একই অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, মানে একই কাজ করেছে এবং অপরাধের আউটপুটও একটাই হয়েছে, মানে কাজের আউটপুট একটা, তো অপরাধ হবে, কাজ একটা জিনিস আর অপরাধ আরেকটা জিনিস।
এই কাজ করার ফলে এই অপরাধটা হয়েছে। মনে করেন যে হাতে একটা কি আছে, হাতে একটা পিস্তল আছে, সেটা যদি ট্রিগার চেপে দেয়, তাহলে কাজ কি করলো, ট্রিগার চেপে দিল আর গুলি চলে গেল ভিকটিমের মাথায়। গুলি ভিকটিমের মাথায় লেগে গুলি মাথায় প্রবেশ করলো, ভিকটিম মারা গেল। তাহলে অপরাধটা কি হলো, খুন। কিন্তু কাজটা কি হলো, ট্রিগার চাপ দেওয়া। তাহলে কাজটা যদি এক হয় এবং এই কাজটা যদি একাধিক আসামি মিলে যদি করে, যেমন কেউ হয়তো বা আসামিকে ধরলো, বা কেউ গুলি না করে কেউ যদি চাকু ব্যবহার করে, দুই তিনজন চাকু দিয়ে আঘাত করে মেরে ফেললো বা পিটিয়ে মেরে ফেললো, এই ধরনের যদি অপরাধ করে, তাহলে কাজ তো একই করছে, সবাই মারছে তাকে, এবং এই আঘাতের ফলে কিন্তু ভিকটিম মারা যাচ্ছে। তাহলে একই ধরনের কাজ করে বেশ কয়েকজন ব্যক্তি মিলে একটা অপরাধ যদি করে, তাহলে সবাইকে একসঙ্গে অভিযুক্ত করে বিচার করা যাবে। তার মানে আলাদা আলাদা মামলা করার দরকারই নাই, কারণ ঘটনা তো একটাই। একই অপরাধ ও উক্ত অপরাধের সহায়তা বা চেষ্টার জন্য অভিযুক্ত ব্যক্তিবর্গ। তার মানে ফিল্ডে থেকে অপরাধটা ফিল্ডে থেকে বা ক্রাইম ক্রাইম স্পটে থেকে বা প্লেস অফ অকারেন্স যেটাকে আমরা বলি, যে অপরাধের স্থানে সরাসরি একজন বা দুইজন অপরাধটা করলো, তার পিছনে সহযোগী হিসাবে অ্যাবেটর হিসাবে আরো দুই একজন থাকতে পারে। তো অ্যাবেটর কারীকেও কিন্তু একত্রে অভিযুক্ত করা যাবে, অ্যাবেটরের জন্য আলাদা আবার মামলা করা দরকার নাই। কারণ এই মামলায় উস্কানি দিয়েছে, এই মামলায় সহযোগিতা করেছে, বা এই মামলায় প্ররোচনা দিয়েছে যিনি, তাকেও মানে যে অপরাধে প্ররোচনা দিয়েছে ওই অপরাধে একই মামলায় অভিযুক্ত করা যাবে। এটা কমন সেন্স। এটা আমরা বাস্তবে মামলা দেখি, এরকমই হয়। 12 মাসের মধ্যে কৃত যুক্তভাবে 234 ধারার অর্থ অনুসারে একই ধরনের একাধিক অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ। তার মানে এখানেও 12 মাস বা 1 বছরের কথা আসছে। একই কার্যের দ্বারা কৃত বিভিন্ন অপরাধে অভিযুক্ত ব্যক্তিবর্গ, কাজ একই হয়েছে কিন্তু অপরাধ ভিন্ন ভিন্ন হয়ে গেছে, একটা কাজ করতে গিয়ে ভিন্ন ভিন্ন অপরাধ হয়ে গেছে। যেমন একজন ব্যক্তি যদি মারা যায়, তাহলে একাধিক যদি আসামি থাকে, কেউ খুনের জন্য, কেউ খুনে প্ররোচনা দেওয়ার জন্য, আবার কেউ কালপেবল হোমিসাইডের জন্য অভিযুক্ত হতে পারে, কিন্তু আসামি সবাইকে একটা মামলাতে অভিযুক্ত করা যাবে। চুরি বা বলপূর্বক গ্রহণ বা অপরাধমূলক আত্মসাৎ সম্পর্কিত সম্পত্তির বিষয়ে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে জড়িত ব্যক্তিবর্গ। তার মানে এক ব্যক্তি চুরি করলো, চুরি করে আরেকজনের কাছে চুরিকৃত মালটা বিক্রয় করে দিল। ওই ব্যক্তিটা চুরিকৃত মাল ক্রয় করলো, তাহলে চুরিকৃত মাল জেনে শুনে যদি গ্রহণ করে বা ক্রয় করে, তাহলে সেও তো অপরাধ করলো। তার কাছে যদি চুরিকৃত মালটা পাওয়া যায়, তাহলে তার জন্য 411 ধারা প্রযোজ্য হবে। আর যে চুরি করেছে তার জন্য হয়তো বা 379 বা 80 হতে পারে, বা 81 82, যেটা হোক না কেন। কিন্তু যার কাছে পাওয়া যাবে তার জন্য 411। আর কেউ যদি আত্মসাৎ করে, আত্মসাৎকৃত সম্পত্তি আবার কিন্তু এটাকেও চুরিকৃত সম্পত্তি বলা হয়। 410 ধারার যে সংজ্ঞা, স্টলেন প্রপার্টি, 410 ধারা আছে স্টলেন প্রপার্টি বা চুরিকৃত সম্পত্তি। তো চুরিকৃত সম্পত্তির সংজ্ঞার মধ্যে বলা আছে চুরিকৃত মাল বা আত্মসাৎকৃত মাল বা দস্যুতার মাধ্যমে আহ, এই পাওয়া মাল, বা অন্য যে কোনো ভাবে, শুধু ডাকাতি বাদ দিয়ে অন্যভাবে যে প্রাপ্ত মাল, তো সেগুলোকে কি বলা হবে, স্টলেন প্রপার্টি বা চুরিকৃত মাল। সেটা গ্রহণ করলে, যে গ্রহণ করবে এবং যে চুরি করেছে বা যে আত্মসাৎ করেছে, সবাইকে একটি মামলায় জড়িত করে অপরাধী করা যাবে। কারণ যখন তদন্ত করা হবে মামলায়, প্রাথমিকভাবে এই মামলায় হয়তো বা একজন দুইজনকে আসামি করে মামলা দায়ের করা হলো, তারপরে তদন্ত যদি যায়, চার্জশিট দেওয়ার সময় আরো যদি বোঝা যায় যে হ্যাঁ, একজনের কাছে পাওয়া গেল, যার কাছে পাওয়া গেল তাকে আসামি করা হয়েছে, কিন্তু দেখা গেল আলটিমেটলি যে এই ব্যক্তি চোর না, এই চুরি করেনি, এই চুরিকৃত মাল গ্রহণ করেছে বা চুরিকৃত মালের ব্যবসা করেছে নিয়মিত ভাবে, তাহলে তার জন্য আলাদা ধারা। তাহলে চুরি কে করেছে এই তো তদন্ত করবে, তদন্ত করার পর যে চুরি করেছে তার জন্য আবার আলাদা ধারায় অভিযোগ চার্জশিটে চলে আসবে। সে অনুসারে অপরাধটি চার্জ গঠন করা হবে এবং মামলার সাক্ষ্য গ্রহণ করে বিচার দেওয়া যাবে। তো এটা
বাস্তবে যখন প্র্যাকটিস করবেন এই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন। এই ধারাগুলো শুধুমাত্র আইনজীবী হিসাবে না, এটা বিচারকদের জন্য কিন্তু খুবই জরুরি। তাদেরও কিন্তু কনফিউশন কাজ করে অনেক সময়। যারা অনভিজ্ঞ অল্প বয়স্ক বিচারক থাকেন, তাদের বুঝতে সমস্যা হয়। তখন তারা সময় নেয় কোনো সিনিয়রের সাথে পরামর্শ করার জন্য, তার কলিগদের সাথে, অথবা আহ, তো যেটা আলোচনা করছিলাম, 239 ধারা, এর পরের পয়েন্ট হচ্ছে দণ্ডবিধি 1860-এর 411, অর্থাৎ যার কাছে চুরিকৃত মাল পাওয়া যাবে, যার কাছে উদ্ধার হবে, তার অপরাধের সাজার ধারা এটা। ও 414 ধারা মতে অভিযুক্ত ব্যক্তিবর্গ যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে যদি জড়িত হয়, এই ব্যক্তিবর্গকে একত্রে অভিযুক্ত করা যাবে। তার মানে একত্রে চার্জ গঠন করা যাবে এদের বিরুদ্ধে। আবার পেনাল কোডের 12 অধ্যায় বর্ণিত জাল মুদ্রা সংক্রান্ত যে অপরাধগুলো আছে, এগুলোর সাথে জড়িত কোনো একাধিক ব্যক্তি যদি থাকে, তাহলে তাদেরও একসাথে চার্জ গঠন করা যাবে। মনে করেন 500 টাকার বা 1000 টাকার নোট জাল করার জন্য আগে তো প্লেট ব্যবহার করা হতো, এখন কম্পিউটার এবং সফটওয়্যারের মাধ্যমে সেটা ডিজাইন রেডি করে প্রিন্টারে প্রিন্ট করে আরো কিছু কাজকর্ম করা হয়। আপনারা অনেক সময় টেলিভিশনে, খবরে যখন এই ধরনের ব্যক্তিদের ধরা হয়, কিছু হয়তো বা ভিডিও ফুটেজ দেখেছেন যে কিভাবে তারা কাজ করে, বর্ণনা করে যে এইভাবে করি। তো সেখানে অনেকগুলো কর্মযজ্ঞ থাকে, ডিপার্টমেন্ট ভাগ করা থাকে। কেউ ডিজাইনের কাজ করে, কেউ প্রিন্টিং এর কাজ করে, কেউ ভেতরে যে রিবন সেটা প্রবেশের কাজ করে, কেউ কাটিং এর কাজ করে। কিন্তু সবারই উদ্দেশ্য কি? জাল নোট তৈরি করা। তাহলে এই জাল নোট তৈরি করার আউটপুট একটাই, জাল নোট, কিন্তু ভিন্ন ভিন্ন কাজের মাধ্যমে এই কাজটা করা হচ্ছে, অপরাধটা করা হচ্ছে। তাই যারা যারা এর সাথে জড়িত, কোনো পর্যায়ে যারা জড়িত, ইভেন যারা জাল নোট তৈরি করেনি কিন্তু এটা ডিস্ট্রিবিউশনের সাথে জড়িত, অর্থাৎ জাল নোট নিয়ে মার্কেটে ছেড়ে দেয়, এইটা মার্কেটে দিয়ে আসল টাকার বিনিময়ে বিক্রয় করে, এবং যারা ক্রয় করে একেবারে রিয়েল মার্কেটে নিয়ে আসে, ডিস্ট্রিবিউশনের কাজ করে, তারাও কিন্তু জড়িত। অতএব তাদেরকেও একই মামলায় একই অভিযোগে অভিযুক্ত করা যাবে। মামলা একটা, চার্জও একটা। রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলার চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল কি? মানে মামলার রায় হয়ে গেছে কিন্তু ভুল ক্রমে লিখিত চার্জ গঠন করা হয়নি, হয়তোবা মুখে জিজ্ঞাসা করেছে দোষী না নির্দোষ, কিন্তু বিচারক সাহেব নিজে চার্জ গঠনের ফ্রেমিং চার্জের যে একটা পোর্শন থাকে মামলার নথিতে, সেটা অন্তর্ভুক্ত করেননি বা গঠনই করেননি। না করেই সাক্ষ্য নেওয়া হয়েছে, জাজমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন যার পক্ষে জাজমেন্ট আসুক না কেন, ফরিয়াদি বা আসামি, তো যেই পক্ষ হেরে গেল, যে পক্ষ সংক্ষুব্ধ হলো, তিনি যদি রিভিশন করেন বা এই রায়ের বিরুদ্ধে আপিল করেন, আপিল আদালত দেখলো যে এই মামলার নথিতে কোনো চার্জের লিপিবদ্ধতা নেই, মানে চার্জ রেকর্ডে নাই, সেক্ষেত্রে কি হবে? চার্জ গঠন না করার ফলাফলটা কি? রিভিশন কিংবা আপিল আদালত কর্তৃক কোনো মামলায় চার্জ গঠন হয়নি মর্মে উদ্ঘাটিত হলে উহার ফলাফল প্রতিটি মামলার অবস্থানে ভিন্ন ভিন্ন হতে পারে। তার মানে এটার কোনো সাধারণ ফলাফল নাই। কিছু হয়তো বা বেসিক বিষয়গুলো আছে যেগুলো সব মামলার ক্ষেত্রে কমন হতে পারে, কিন্তু মামলার ফ্যাক্টের উপর ভিত্তি করে, মামলার পরিস্থিতির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন ফলাফল আসতে পারে। তো নিম্নে চার্জ গঠন না করার জন্য ফলসমূহ বা ফলাফলসমূহ ফৌজদারি কার্যবিধি এর সংশ্লিষ্ট বিধান মোতাবেক আলোচনা করা হলো। তাহলে চার্জ গঠনের ফলাফলটা কি? আপিল আদালত বা রিভিশন আদালত কি করবেন? তিনি তো ইচ্ছে মতো নিজের মনের মাধুরী মিশিয়ে বা খেয়াল খুশি মতো স্বেচ্ছাচারী হয়ে সিদ্ধান্ত দিতে পারেন না।
তাকে আইনের ভিত্তিতেই দিতে হবে। তাই অবশ্যই আপনাকে এখানে ধারা উল্লেখ করতে হবে। অত্র কার্যবিধির 232 ধারা বিধান মতে রিভিশন বা আপিল ক্ষমতা প্রয়োগকালে সংশ্লিষ্ট আদালত বা মহামান্য হাইকোর্ট বিভাগ মনে করেন যে, তো এখানে রিভিশন বা আপিল আদালত হতে পারে, এবং এই রিভিশন আদালতটি দায়রা জজও হতে পারে, আবার মহামান্য হাইকোর্ট বিভাগও হতে পারে। যেটাই হোক না কেন, আদালত যেটাই হোক না কেন, 232 ধারার বক্তব্য হচ্ছে এই: চার্জ গঠন না হওয়ায় বা ভুলভাবে চার্জ গঠিত হওয়ায়, মানে চার্জ গঠন হয়নি অথবা হয়েছে, চার্জ গঠনটা হয়েছে একেবারে ভুলভাবে, অপরাধ হয়েছে এক, একেবারে অন্য ভিন্ন কোনো অপরাধের চার্জ গঠন হয়ে গেছে। আসামি আত্মপক্ষ সমর্থনের বিষয়ে বিভ্রান্ত হয়েছে, তার মানে আসামি বুঝতে পারেনি যে কিভাবে আত্মপক্ষ সমর্থন হবে। হয়তোবা সে আত্মপক্ষ সমর্থন করে সাফাই সাক্ষী দিতে পারতো। সাফাই সাক্ষীটা কি? একটা মামলায় যারা মামলা করেছে, প্রসিকিউশন পক্ষ বা ফরিয়াদি পক্ষ, বাদী পক্ষ, তারা মামলায় সাক্ষ্য প্রমাণের মাধ্যমে সাক্ষী নিয়ে এসে মৌখিকভাবে এবং ডকুমেন্টারি এভিডেন্সের মাধ্যমে নিজের পক্ষে মামলা প্রমাণের চেষ্টা করে। তার মানে আসামিরা যে দোষী সেটা প্রমাণের চেষ্টা করে, এবং সার্থক হলে, প্রমাণিত হলে মামলা আসামিরা সাজা পায়। এটা হচ্ছে প্রসিকিউশন পক্ষের কাজ। এটার পরে আসামি পক্ষের বক্তব্য পেশ করার সুযোগ কোথায় আছে? চার্জ গঠনের সময় ডিসচার্জের পিটিশন দেওয়ার সুযোগ থাকতো আত্মপক্ষ সমর্থন করে। আবার কোথায়? যখন মামলা সাক্ষী হয়ে যায়, ওই সময় আসামিকে জিজ্ঞাসা করায়, আপনি কি সাফাই সাক্ষী দিবেন, আত্মপক্ষ সমর্থনে কিছু বলবেন, নিজের আগে কোনো সাক্ষী দিবেন? তখন যদি আসামি সিদ্ধান্ত নেয় যে হ্যাঁ, আমরা সাক্ষী দিব, নিজেদের পক্ষে সাফাই সাক্ষী দিব, তখন সাফাই সাক্ষী দিতে পারেন। এখন চার্জ যদি ভুলভাবে গঠিত হয়, আসামি বা আসামির আইনজীবী যদি মনে করে যে এই চার্জ গঠন যেহেতু ভুল হয়েছে, অতএব মামলায় আর সাফাই সাক্ষী দেওয়ার দরকার নেই, এমনিতে আমরা কি পেয়ে যাব, খালাস পেয়ে যাব, এই ধরনের হয়তো একটা মেন্টালিটি নিয়ে আছেন, একটা অ্যাজাম্পশন নিয়ে আছেন। কিন্তু পরবর্তীতে যদি সাজা হয়ে যায়, তার মানে আসামি ডিসচার্জের পিটিশন দেওয়ার সুযোগ পেল না, ছাপের সাক্ষী দেওয়ার সুযোগ পেল না। ওই যে একটা বিভ্রান্তি তৈরি হলো ভুল চার্জ গঠনের কারণে বা চার্জ গঠন না করার কারণেই। তবে পুনরায় সঠিকভাবে চার্জ গঠন পূর্বক মামলাটি নতুন ভাবে বিচারে নিতে দিবেন, মানে চার্জ গঠন করে আগের যে সাক্ষী নেওয়া হয়েছে, জবানবন্দি, জেরা সবগুলোই বাতিল, আবার নতুন করে চার্জ গঠন করতে হবে এবং জবানবন্দি, জেরা নিতে হবে এবং আর্গুমেন্ট নিতে হবে। মামলার ঘটনাবলীর প্রকৃতির কারণে, মামলার ঘটনাবলীর প্রকৃতির কারণে মানে কি ঘটনা হয়েছে, ঘটেছে তার উপর ভিত্তি করে যদি বৈধ চার্জ গঠন করা সম্ভব না হয়, মানে চার্জ গঠন করা আসলে সম্ভবই হচ্ছে না, এমন বিভ্রান্তিকর একটা ঘটনা, তবে নিম্ন আদালতের দণ্ডাদেশ বাতিল করে দিবেন। যদি চার্জ গঠন করাই না যায়, তার মানে ধরে নিতে হবে কোনো অপরাধী হয়নি। আবার অত্র কার্যবিধির 535 ধারার বিধান মতে অভিযোগ বা চার্জ গঠন প্রেরণ না করার ফলাফল নিম্নরূপ। তাহলে এখানে দুইটা ধারা আপনাদের বর্ণনা করতে হবে, 232 এবং 535, দুইটা ধারাতে একই বক্তব্য বলা আছে। রিভিশন বা আপিল আদালত মনে হয়, রিভিশন বা আপিল আদালত মনে যদি মনে করেন এরকম চার্জ প্রণয়ন না করার ফলে, এখানে একটু ভাষাগত পরিবর্তন করে নেন। রিভিশন বা আপিল আদালত যদি মনে করেন যে, এখানে যদি শব্দটা একটু যুক্ত করে নেবেন মনের আগে, যদি মনে, বা এভাবে যদি মনে করেন যে, অথবা লিখতে পারেন রিভিশন বা আপিল আদালতের নিকট যদি মনে হয় যে, বা আদালতের কাছে মনে হয় যে, বা আদালতের নিকট মনে হয় যে, এভাবে দিলে হবে। তার মানে আদালতের নিকট এই শব্দটা দিলে ভাষা মানে সেন্টেন্সটা মিলছে। ন্যায় বিচার ব্যাহত হয়নি, তবে সিদ্ধান্ত বা দণ্ডাদেশ বাতিল করবেন না। যদি দেখে যে চার্জ গঠন না করলেও যে সাজা দেওয়া হয়েছে সেটা ঠিকই আছে, চার্জ গঠন করলে এরকমই হতো, ফলাফল সিদ্ধান্ত এরকমই আসতো জাজমেন্টে, তাহলে দণ্ডাদেশটা বহাল রাখবেন, বাতিল করবেন না। আর যদি দেখেন যে এই চার্জ গঠন না করার ফলে যে দণ্ডাদেশ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে ন্যায় বিচার ব্যাহত হয়েছে, তাহলে এই ন্যায় বিচার যদি ব্যাহত হয়, তাহলে তো অবশ্যই ন্যায় বিচারের স্বার্থে কি করতে হবে?
চার্জ গঠন পূর্বে পরবর্তী কার্যক্রম পুনরায় শুরুর আদেশ দান করবেন। তাহলে চার্জ গঠন করে আবার বিচার করতে হবে। তাহলে আশা করি থিওরিটিক্যাল প্রশ্নগুলো বুঝতে পেরেছেন। বিগত যে রিটেন প্রশ্ন আমি করেছিলাম শুক্রবারে, সেখানে কিন্তু আমার নোট থেকে সব কমন ছিল। তো প্রশ্ন ভাষাগতভাবে পরিবর্তন ছিল, উপস্থাপনার মধ্যে কিছুটা ভিন্নতা ছিল। যারা ধরতে পেরেছেন তারা উত্তর করতে পেরেছেন, কেউ কেউ ভালো নম্বর পেয়েছেন, কেউ একটু টাচ করতে পারলেও নাম্বার দিয়েছি। তবে প্রবলেমেটিক প্রশ্নে আপনি যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়ে উত্তর করেন থিওরিটিক্যাল প্রশ্নের মতো, সেক্ষেত্রে জিরো দিয়ে দিয়েছে। এটা আপনার ভালোর জন্যই, আপনাকে শেখানোর জন্যই জিরো দেওয়া হয়েছে, যেন আপনি সতর্ক হতে পারেন। এবার প্রবলেমেটিক প্রশ্ন। ক, ব্যভিচারের উদ্দেশ্যে দিনের বেলা জোরপূর্বক গৃহে প্রবেশ করে ক্ষয়ের স্ত্রীর সাথে ব্যভিচার করে। তো ব্যভিচার 497 ধারার অপরাধ। ক এর বিরুদ্ধে পেনাল কোড এর 454 এবং 497 বা 97 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি? তার মানে দুইটা চার্জ হবে, আলাদা আলাদা চার্জ এবং আলাদা আলাদা শাস্তি, দুইটা কাজ করার জন্য। একটা হচ্ছে জোরপূর্বক গৃহে প্রবেশের জন্য 494, ট্রেসপাসের জন্য, আর আরেকটা হচ্ছে অ্যাডাল্টারির জন্য 497। তার মানে অপরাধ দুইটা, দুইটা সেকশনে তার চার্জ গঠন করা যাবে কিনা এবং আলাদা আলাদা তার শাস্তি দেওয়া যাবে কিনা, এটা আলোচনা করতে হবে। তাহলে আমরা একটু আগে যে চার্জ সংক্রান্ত আইনের বিধানগুলো পড়লাম, সেটা যদি আমরা বুঝতে পারি নিশ্চয়ই এটা উত্তর করতে পারবো। তাহলে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ আছে এখানে, আলোচ্য বিষয় এখানে আছে। তো এখানে ঘটনা, আর এটা হচ্ছে বিচার্য বিষয়। তারপরে প্রাসঙ্গিক আইন 233 ধারার বিধান মতে প্রতিটি সুস্পষ্ট অপরাধের জন্য পৃথক অভিযোগ গঠন করে পৃথক বিচার করা যাবে। তার মানে পৃথক অভিযোগ পৃথক বিচার, অর্থাৎ যতটি অপরাধ হবে চার্জ ততটি গঠন করা যাবে এবং আলাদা আলাদা বিচার করা যাবে। মামলা একটির মধ্যে আলাদা বিচার করা যাবে, আবার একাধিক মামলা করে আলাদা বিচার করা যাবে। আলাদা বিচার বলতে বোঝায় যে একটি মামলার মধ্যে চার্জ ভিন্ন ভিন্ন, তাহলে এই 454 ধারায় সে জোর করে গৃহে প্রবেশ করেছে কিনা, না মহিলাটা তাকে নিজে থেকে ঘরের ভিতরে ডেকে নিয়েছে, এইটা প্রথমে দেখতে হবে। এটার বিষয়ে চার্জ গঠন করা হবে এবং সে জোরপূর্বক গিয়েছে কিনা ভিতরে, না আপোষে তাকে ভিতরে প্রবেশ করার সুযোগ করে দেওয়া হয়েছে, এটা বিষয়ে জবানবন্দি হবে, জেরা হবে। এই পার্ট হয়ে যাওয়ার পরে তখন আবার সেই দিনই 497 ধারা মোতাবেক জবানবন্দি নেওয়া হবে এবং সেটার জেরা করা হবে। তার মানে শারীরিক সম্পর্ক হয়েছে কিনা এবং সেই স্ত্রী ব্যক্তিটির সম্মতিতে হয়েছে কিনা। সম্মতিতে না হলে তো আবার সেটা রেপ হয়ে যাবে। আবার অত্র কার্যবিধির 235 ধারার বিধান মতে কতকগুলো পরস্পর সম্পর্কযুক্ত কার্যসমূহ যখন একটিমাত্র কার্যের শামিল বলে বিবেচিত হবে। আচ্ছা, দেখেন পরস্পর সম্পর্কযুক্ত, এখন দুইটা কাজ, একটা ঘরের মধ্যে প্রবেশ করেছে আর আরেকটা কি, এই যে ব্যভিচার করেছে। তো ব্যভিচার করতে হলে তো ঘরে প্রবেশ করতেই হবে, ব্যাপারটা এরকম। তাহলে এটা পরস্পর সম্পর্কযুক্ত একটি কাজ, একটার সাথে আরেকটা জড়িত। ব্যভিচার করতে হলে মহিলা যেহেতু ঘরের ভেতরে আছে, এই পুরুষটাকে ঘরের ভেতরে প্রবেশ করতে হয়েছে। তার মানে আরেকটি কাজ করার জন্য এই কাজটি করা জরুরি। তার মানে অবশ্যই দুইটা কাজের মধ্যে কি আছে, কানেকশন আছে। নিশ্চয়ই সে সেখানে চুরি করতে যায়নি, গৃহে প্রবেশ করার উদ্দেশ্য চুরি নয়, ভিন্ন কিছু। এই ক্ষেত্রে অপরাধটি একই ব্যক্তি কর্তৃকৃত হলে একই ব্যক্তিই তো করেছে। এক বা একাধিক অভিযোগ গঠন করা যাবে কিন্তু মামলা একটি হবে, তাহলে মামলা একটি করতে হবে। তাহলে একটি মামলা করে অভিযোগ একাধিক হবে, একটা গৃহে প্রবেশের এবং একটা ব্যভিচারের। দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্ত অপরাধের ক্ষেত্রে তা একই ব্যক্তি কর্তৃকৃত হলে তাহলে দুই বা ততোধিক সংজ্ঞার অন্তর্ভুক্তই তো কাজ হয়েছে। একটা হচ্ছে গৃহে প্রবেশ ট্রেসপাস, ক্রিমিনাল ট্রেসপাস, আর আরেকটা হচ্ছে অ্যাডাল্টারি। দুইটা ডেফিনেশন, আলাদা আলাদা অপরাধ। একাধিক অভিযোগ গঠন করা হলেও কিন্তু মামলা একটি হবে, বারবার কিন্তু বলা হচ্ছে মামলা একটি হবে। তাহলে গৃহে প্রবেশ করার জন্য একটা মামলা দিলাম,
আর ব্যভিচারের জন্য আরেকটা মামলা দিলাম, সেটার কি দরকার আছে? এখানে যে ব্যক্তির স্ত্রী লোকের সাথে এই কাজটা হয়েছে সেই ব্যক্তি তো মামলা একটাই দিবে, একটা আসামিকে একটা মামলা দেওয়াই যথেষ্ট। অপরাধ সে আলাদা আলাদা করুক না কেন। এখন সে গৃহে প্রবেশ করে ব্যভিচার করলো, তারপরেও যদি আবার সেই ঘরে ফেরত আসার সময় যদি কোনো কিছু চুরি করে চলে আসে, তো এখানে যদি আবার 380 ধারাও যুক্ত করা হয়, তাও একটি মামলাই হবে, কিন্তু তিনটা তখন চার্জ গঠন হবে। উপরোক্ত আইনের বিধানসমূহ ও আলোচ্য প্রশ্নের তথ্যসমূহ বিশ্লেষণ করে বলা যায়, এটাকে বলবো আমরা সিদ্ধান্ত। লাস্ট পয়েন্ট আমরা সংক্ষেপে বলতে পারি এটা সিদ্ধান্ত। যেহেতু দণ্ডবিধি 1860 এর 497 ধারার অপরাধ ব্যভিচার সংগঠনের উদ্দেশ্যে একই কাজের শামিল কিন্তু ভিন্ন সংজ্ঞার অন্তর্ভুক্ত 454 ধারার দিনের বেলা জোরপূর্বক অন্যের গৃহে প্রবেশ করার অপর একটি পৃথক অপরাধ সংগঠিত করেছে, তার মানে একটু আগে যেটা আমি বললাম, মূল কাজটা করার জন্য এই কাজটা তাকে করতে হয়েছে, ব্যভিচার করার জন্য তাকে গৃহে প্রবেশ করতে হয়েছে। তার মানে একই কাজের শামিল, শামিল বলতে অন্তর্ভুক্ত। সুতরাং ক এর বিরুদ্ধে পেনাল কোডের 454 এবং 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে। তার মানে চার্জ হবে আলাদা, মানে দুইটি চার্জ হবে। এবং গৃহপ্রবেশের জন্য যে সাজা আছে সেটা মনে করেন 2 বছর দিল, গৃহপ্রবেশের জন্য 2 বছর দিল। ব্যভিচারের সাজা আছে হচ্ছে 5 বছর, সেটার জন্য 5 বছরে দিল। তাহলে 2 আর 5 7 বছর হয়ে যাবে টোটাল। তার মানে এইটা দুইটা ধারাতে যে সাজাগুলো দেওয়া হবে, দুইটা সাজা আবার প্লাস হয়ে যাবে। প্রথম সেকশনে যদি 1 বছর দেয়, পরেরটাতে যদি 3 বছর দেয়, তাহলে 1 আর 3 4 বছর হয়ে যাবে, তাহলে মোট সাজা 4 বছর হয়ে যাবে। এটাই প্রশ্নে চাওয়া হয়েছে। প্রশ্নে কি চাওয়া হয়েছে আবার দেখি, যে 454 এবং 497 ধারায় পৃথকভাবে চার্জ গঠন করে উভয় ধারার অধীনে শাস্তি দেওয়া যাবে কি? হ্যাঁ, চার্জ আলাদা, শাস্তিও আলাদা দেওয়া যাবে। এটার জন্য মনে করেন আবারও বলছে 2 বছর দিল, এটার জন্য 5 বছর দিল, 7 বছর হয়ে গেল, দেওয়া যাবে। তার মানে উত্তর হবে হ্যাঁ, এই ক্ষেত্রে ওর বিরুদ্ধে দুইটি চার্জ গঠিত হলেও মামলা একটি হবে। তাহলে এখানে অধীনে শাস্তি দেওয়া যাবে বলে দিয়েছি, যাবে। আশা করি প্রবলেমেটিক প্রশ্নটির উপস্থাপনা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটি প্রবলেমেটিক প্রশ্নের উত্তর দিয়েই ক্লাস শেষ করে দেব। আপনাদের কারো যদি প্রশ্ন থাকে, মনের মধ্যে প্রশ্ন গোছাতে থাকেন, নোট করতে থাকেন এবং ক্লাসটি বুঝতে থাকেন। ক, চুরির দায়ে অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে 380, মানে গৃহে চুরি বা তাঁবুতে বা কোনো বদ্ধ আবদ্ধ জায়গায় চুরি, এই ধারার চার্জ গঠিত হয় বিচার চলাকালে সাক্ষ্যে যদি উহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে। তার মানে এটা চুরি না। আসলে যে, মনে করেন যে একটা মোবাইল ফোন চুরির দায়ে সে অভিযুক্ত। এখন মোবাইল ফোনটা সে চুরি করেনি, পরে মনে পড়েছে যে না, মোবাইল ফোনটা তো সে নিজেই দিয়েছিল। মোবাইল ফোনটা ভিকটিম আসামির হাতে নিজেই দিয়েছিল বিশ্বাস করে, কারণ হয়তো বা কলিগ বা তার কর্মচারী যে মোবাইল ফোনটা দিল, দিয়ে বলেছে হয়তো বা এই মোবাইল ফোনে একটা কাভার লাগিয়ে নিয়ে আসো। মনে করেন যে আসামি এই যে মোবাইল ফোনের যিনি মালিক তার কর্মচারী পিয়ন অফিসের, তো অফিসের বস পিয়নকে বলছে আমার এই আইফোনটাতে কাভার লাগিয়ে নিয়ে আসো। তো একটা দোকানে গিয়েছে কাভার লাগাতে, কাভার লাগাতে দোকানে গিয়ে সেই মোবাইল ফোনটা আর ফেরত দেয়নি, বা ওই অফিসের ছুটি নিয়ে সে আর আসেনি। তো একটা বাহানা দিয়েছে যে স্যার আমার বিপদ, আমার গ্রামের বাসায় যেতে হবে দ্রুত, সে মোবাইল ফোনটা নিয়ে চম্পট দিয়েছে। আচ্ছা, তাহলে এখানে সে বিশ্বাসপূর্বক তাকে দেওয়া হয়েছে, তার মানে অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়েছে। এখন এটা যদি চুরির মামলা হয়, তাহলে সাক্ষ্য প্রমাণে তো পরে বোঝা যাবে যে না, এটা তো চুরি না। কারণ এই মোবাইল ফোনটা তো অগোচরে বা এখানে কনসেন্ট ছাড়া তো আর হস্তান্তর হয়নি, হস্তান্তরটা হয়েছে কনসেন্ট, মানে মালিক ইচ্ছা করেই দিয়েছিল তাকে, মালিকের ইচ্ছার বিরুদ্ধে লাইনি, কিন্তু নিয়ে পালিয়ে গেছে সেটা ভিন্ন বিষয়, সেটা আত্মসাৎ। তার মানে নিজ থেকে পাওয়ার পরে যদি আত্মসাৎ করে, সেটা আবার আত্মসাৎ থাকে না, সেটা অপরাধমূলক বিশ্বাসভঙ্গ হয়ে যায়, কারণ বিশ্বাস করে দিয়েছিল। তো আশা করি ফ্যাক্টটা বুঝতে পেরেছেন। এক্ষেত্রে আদালত উক্ত মামলায়
ক কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করতে পারবে কি? আইনের বিধানসহ উত্তর দিন। এখানে অবশ্যই হবে, হ্যাঁ অবশ্যই পারবে। কারণ চার্জ যদিও গঠন করা হয়েছে 380-তে, এখন এইটা কিন্তু 408 ধারায় চার্জ গঠন হয়ে যাবে, 406 না, যেহেতু কর্মচারী যদি হয় তাহলে 408 হবে। আবার 406ও হতে পারে, তবে আমি যে ঘটনাটা বললাম এটা 408-এ চলে যাবে যদি কর্মচারী কর্তৃক হয়। তো এখানে তথ্য দিয়ে দিব বা ঘটনা, এখানে বিচার্য বিষয় বা আলোচ্য বিষয়, এখানে প্রাসঙ্গিক আইন 237 ধারার বিধান মতে। 237 ধারা আমরা কি জেনেছিলাম? প্রথমে এক চার্জ গঠন করা হলো, পরে জানা গেলো এটা তো অপরাধ হয়নি, অন্য ভিন্ন কোনো অপরাধ হয়েছে। তাহলে কি করবে? অপরাধের যে চার্জ সেটা কি পরিবর্তন করবে? অবশ্যই চার্জ পরিবর্তন করে যেটা প্রকৃত অপরাধ করেছে সেই মোতাবেকই তাকে শাস্তি দিতে হবে। তাহলে আসামির বিরুদ্ধে এক ধরনের অপরাধের জন্য অভিযোগ গঠন করার পর সাক্ষ্য প্রমাণে যদি দেখা যায় যে ভিন্ন অপরাধ করেছে, তবে সে ভিন্ন যে অপরাধ করেছে উক্ত প্রমাণিত অপরাধের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। এটা 237 ধারায় একটু আগে আমরা দেখেছি বিরতির আগে। অর্থাৎ চার্জ যে অপরাধের জন্যই হোক না কেন, সাক্ষ্য প্রমাণে যদি ভিন্ন অপরাধ প্রমাণিত হয় তবে উক্ত ভিন্ন অপরাধটির জন্য আসামিকে শাস্তি প্রদান করা যাবে। তার মানে ওই 380 না, অপরাধমূলক বিশ্বাসভঙ্গের জন্য তাকে শাস্তি দেওয়া যাবে। তাহলে আমরা এবার বিশ্লেষণ করে আমরা বুঝতে পারছি, যেটা বলা যায় যে ক এর বিরুদ্ধে দণ্ডবিধির 380 ধারায় চার্জ গঠিত হয়েছে এবং বিচার চলাকালে সাক্ষ্যে যদি ইহা প্রকাশ পায় যে ক অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ করেছে, তবে এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ক কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে পারবেন। আচ্ছা, এই যে প্রবলেমেটিক প্রশ্ন, এই প্রবলেমেটিক প্রশ্নে 5-এ 5 পাবেন কিভাবে? আমি যেভাবে বলেছি এভাবে যদি হুবহু লিখতে পারেন 4টা পয়েন্টে। প্রথম পয়েন্ট, এই যে এখানে প্রদত্ত প্রশ্নের তথ্যসমূহ, এই যে এটা না লিখে যদি লেখেন বিচার ঘটনা, এটা না লিখে যদি ঘটনা লেখেন, এখানে পাশে একটা ব্র্যাকেটে লিখলেন ঘটনা, হয় আপনি এটা লেখেন অথবা ঘটনা লেখেন, দিয়ে এই ঘটনাটা লিখে দেন। তাহলে ঘটনা কোথায় পাবেন? প্রশ্নের মধ্যেই ঘটনা পাবেন। তারপরের পয়েন্ট, আলোচ্য প্রশ্নের জিজ্ঞাসিত বিষয়, এই যে এটা না লিখে আপনি কি লিখতে পারেন? বিচার্য বিষয়। এরপরে এই যে শেষে 2টা প্যারা আছে, এই 2টা প্যারার উপরে আপনাকে লিখতে হবে এই, এইটার উপরে আপনাকে লিখতে হবে প্রাসঙ্গিক আইন। এখানে 237 ধারার বিধান, এইটা উল্লেখ আপনাকে করতেই হবে। তা আপনাকে আইন উল্লেখ করতে হবে, ধারা উল্লেখ করতে হবে। আইন আর যদি ধারা উল্লেখ না করেন, কিন্তু আপনি উত্তর উত্তর সঠিক লিখলেন কিন্তু আপনার ধারা মনে নাই, আইন মনে আছে, ফৌজদারি কার্যবিধির বিধান মতে বললেন, ধারা উল্লেখ করতে পারলেন না, কিন্তু আপনি জানেন, তাই আইনটা লিখলেন কিন্তু ধারা লিখলেন না। সেক্ষেত্রে হয়তোবা 1 নম্বর কমাই দিতে পারি ধারা না লেখার কারণে, বা 2 নম্বর কমাই দিতে পারি। আর আইন ধারা কিছুই লিখলেন না, আপনি শেষে শুধুমাত্র এই যে শেষের এতটুকুই যদি লিখেন, মানে সিদ্ধান্ত শেষের এই যে 3-4 লাইন যদি আপনি লিখেন, তাহলে আমি 3 নম্বর অন্তত দিব। মানে আপনি যদি ফিনিশিংও করতে পারেন, 2.5 থেকে 3 নম্বর দিব আপনার লেখার উপর ভিত্তি করে। তাহলে প্রবলেমেটিক প্রশ্নে সর্বোচ্চ 5 পাওয়া সম্ভব, তবে লেখার এলিমেন্ট কমিয়ে দিলে ধারা, তাহলে মূল এলিমেন্টটা কি? আইন, ধারা, এবং এই যে এদের শেষের এই বক্তব্যটুকু, তবে এক্ষেত্রে আদালত উক্ত মামলায় ক কে অপরাধমূলক বিশ্বাসভঙ্গের অপরাধ সংগঠনের জন্য দোষী সাব্যস্ত করে শাস্তি প্রদান করতে পারবেন। এদের শাস্তি প্রদান করতে পারবেন মানে এখানে হ্যাঁ উত্তর দেওয়া হয়েছে, হ্যাঁ বোধক উত্তর। এখন এটাকে যদি আপনি না বোধক উত্তর করে দেন, আবারও বলছি, এখানে যদি লেখেন পারবেন না, শেষে যদি না লিখেন, তাহলে কিন্তু আপনাকে 0 দিয়ে দেবো। আগের ধারা, আইন সব উত্তর ঠিক আছে, কিন্তু শেষে আপনি কি করলেন? না। তার মানে আপনি সবকিছু সঠিক লিখলেন কিন্তু মূল সিদ্ধান্ত এসে কি করলেন? উল্টো করে ফেললেন, তাহলে 0 দিয়ে দিব।
তো আজকের ক্লাস এতটুকুই। আগামী ক্লাস হবে মঙ্গলবারে। আপনাদের আজকের ক্লাস বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে উত্তর দিয়ে দেব, প্রশ্ন করেন। আর শুক্রবারের প্রশ্নের সলিউশনটা দিব, যেহেতু একটু চাপ ছিল আমার, তাই একটু দেরিতে দিব, হয়তো বা কাল পরশুর মধ্যে দিয়ে দেব। তবে শুক্রবারে আবার যে পরীক্ষা হবে, সেই পরীক্ষার আগেই সলিউশনটা পাবেন। সলিউশন পাওয়ার পরে যদি সলিউশন নিয়ে কারো প্রশ্ন থাকে, ক্লাসে সেটা আলোচনাও করা হবে। তো যেহেতু কেউ প্রশ্ন করছেন না, আশা করি ক্লাসটি বুঝেছেন। তারপরেও যদি প্রশ্ন করতে চান, পরবর্তীতে মেসেজ করবেন মেসেঞ্জারে, সরি, হোয়াটসঅ্যাপে। মেসেঞ্জারে মেসেজ না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, সেটাই বেটার হবে। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি। শুভরাত্রি।